হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানে বেশিরভাগ লেনদেনগুলোই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করে থাকি। কারণ হতে পারে ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেনগুলো খুব সহজে করতে পারি, আর এটা খুবই নিরাপদ। এখন আমরা যে ব্যাংকের মাধ্যমে লেনদেনগুলো করছি, তার পাশাপাশি আমরা যে নগদে লেনদেনগুলো করছি ক্যাশের মাধ্যমে, সেই লেনদেনগুলো আমরা কোথায় সংরক্ষণ করব এবং কিভাবে সংরক্ষণ করব। আমরা যদি নগদান বইয়ের মাধ্যমে এই নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করতে চাই, তাহলে কোন নগদান বইটা ইউজ করতে হবে বলতো? আমরা দুই ঘর নগদান বই প্রস্তুতের মাধ্যমে নগদ এবং ব্যাংক সংক্রান্ত দুই ধরনের লেনদেনই লিপিবদ্ধ করতে পারি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো দুই ঘর নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় এবং ব্যাংক সংক্রান্ত ও নগদ লেনদেনগুলো কিভাবে লিপিবদ্ধ করতে হয় খুব সহজেই। তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে একটি উদাহরণ দেওয়া আছে। চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। কি কি লেনদেন দেওয়া আছে দেখো। নভেম্বর 1 নগদ উদ্ধৃত 5,000 টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত 3,000 টাকা। নগদ উদ্ধৃত 5,000 টাকা মানে হচ্ছে, আমরা জানি নগদ সবসময় ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। নগদ কি উদ্ধৃত প্রকাশ করে? ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। তাই আমরা নগদ উদ্ধৃত 5,000 টাকা, সেটা দুই ঘর নগদান বইয়ের ডেবিট পাশে হচ্ছে এই টাকাটা লিপিবদ্ধ করব। কেননা ডেবিট পাশে হচ্ছে নগদ প্রাপ্তি সমূহ লিপিবদ্ধ করা হয় এবং ক্রেডিট পাশে নগদ প্রদান সমূহ লিপিবদ্ধ করা হয়। সো নগদ উদ্ধৃত মানে হচ্ছে নগদ টাকার জের। সো যেহেতু নগদ উদ্ধৃত বা সম্পদের উদ্ধৃত সবসময় ডেবিট হয়, সেহেতু আমরা এটা ডেবিট পাশে লিখবো। আর এখানে নাম কি দিব? ব্যালেন্স বিডি। এবং ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত হচ্ছে 3,000 টাকা। ব্যাংক জমার ডেবিট উদ্ধৃতও থাকতে পারে, আবার ক্রেডিট উদ্ধৃতও থাকতে পারে। যদি বলা হয় যে ব্যাংকের ক্রেডিট উদ্ধৃত অথবা ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত, তার মানে বোঝা যাবে যে সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে? তার মানে ব্যাংকে যত টাকা জমা দেওয়া হয়েছে তার থেকে বেশি হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। তো এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত যদি বলা হয় ক্রেডিট উদ্ধৃত। ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত মানে হচ্ছে ব্যাংকে কত টাকা জমা আছে। তো আমরা এই 3,000 টাকা কি করব? ব্যাংক কলামে ডেবিট পাশে এই 3,000 টাকাটা আমরা লিখবো। নভেম্বর 2 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2,000 টাকা। পণ্য ক্রয়ের ফলে আমার প্রতিষ্ঠানে ব্যয় সংঘটিত হয়। সো ব্যয় হলে আমরা সেটাকে কি করি? ডেবিট করি। সো ক্রয় হিসাব এখানে হচ্ছে ডেবিট। আর অন্যদিকে চেক প্রদান করলে আমার ব্যাংক থেকে টাকা হচ্ছে কমে যাচ্ছে। সো এই ব্যাংক সংক্রান্ত লেনদেন আমরা কিভাবে দুই ঘর নগদান বইতে লিপিবদ্ধ করব? আমরা চেক প্রদান 2,000 টাকা। সো ব্যাংক যেহেতু ক্রেডিট হবে, তাই আমরা ক্রেডিট পাশে লিখবো 2,000 টাকা। আর বিপরীত নাম বা বিপরীত হিসাবটা হচ্ছে আমার এখানে ক্রয় হিসাব। নভেম্বর 4 দেনাদার হতে চেক প্রাপ্তি 6,000 টাকা। সো দেনাদার হতে চেক প্রাপ্তি, তার মানে আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তাই আমি ব্যাংক হিসাবকে ডেবিট করব আর দেনাদার হিসাবকে আমি ক্রেডিট করব। কারণ দেনাদার যদি চেক প্রদান করে, তাহলে দেনাদার নামক যে সম্পত্তি রয়েছে সেটা কমে যাবে। তো দেনাদার হচ্ছে এইখানে ক্রেডিট, আর চেক পাওয়ার মাধ্যমে আমার যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। সো আমি 6,000 টাকা ডেবিট পাশে লিখবো ব্যাংকের কলামে, আর বিপরীত নাম হচ্ছে লিখবো দেনাদার হিসাব। এরপর হচ্ছে নভেম্বর 6 অফিসের জন্য আইপিএস ক্রয় 5,000 টাকা। অফিসের জন্য আইপিএস ক্রয় করা হলে সেটা অফিস সরঞ্জাম হিসাব নামে লিপিবদ্ধ করতে হয়। ঠিক আছে? সো আইপিএস হচ্ছে কি? একটা অফিস সরঞ্জাম। তো আমরা অফিস সরঞ্জামকে ডেবিট করব, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে অফিস সরঞ্জাম নামক সম্পত্তিটা বৃদ্ধি পেয়েছে। আর অফিস সরঞ্জাম ক্রয়ের ফলে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে গিয়েছে। তো নগদ অর্থ যদি কমে যায়, তখন সেটাকে আমরা কি করি? ক্রেডিট করি। তাই ক্রেডিট পাশে আমরা নগদ টাকার যে কলাম আছে সেখানে লিখবো 5,000 টাকা, আর বিপরীত নামটা লিখবো হচ্ছে অফিস সরঞ্জাম। আমরা কিন্তু আইপিএস হিসাব লিখতে পারবো না, আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব। ওকে? নভেম্বর 8 পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা। সো পুরাতন আসবাবপত্র বিক্রয় করলে আমার হিসাবটা লিখতে হবে আসবাবপত্র হিসাব। আমি কিন্তু বিক্রয় হিসাবও লিখতে পারবো না, আমি পুরাতন আসবাবপত্র হিসাবও লিখতে পারবো না। আমি শুধু লিখবো আসবাবপত্র হিসাব ক্রেডিট।
কারণ আসবাবপত্র বিক্রয় করা হলে আসবাবপত্র নামক সম্পত্তিটা হ্রাস পায়, আর অন্যদিকে বিক্রয়ের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ কিন্তু বৃদ্ধি পায়। সো নগদ অর্থ বা সম্পদ যখন বৃদ্ধি পায়, অ্যাসেট বৃদ্ধি পেলে আমরা কি করব? ডেবিট করব। সো টাকার অঙ্কটা আমরা কোথায় লিখবো? আমরা 2 ঘরা নগদান বই অথবা 1 ঘরা বা 3 ঘরা সব নগদান বইতে আমরা 2টা জিনিস ফলো করব। প্রথমটা হচ্ছে আমরা টাকা লিখবো যে কোন পাশে টাকাটা বসবে। যদি এখানে নগদ অর্থ আসে, মানে নগদ অর্থ বৃদ্ধি পায়, তাহলে নগদান হিসাব ডেবিট হওয়ার কথা। সো আমরা ডেবিট পাশে টাকার অঙ্ক লিখবো হচ্ছে 9000 টাকা। আর বিপরীত হিসাবটা কোনটা? বিপরীত হিসাব হচ্ছে আসবাবপত্র হিসাব। সো নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। সো আমরা ডেবিট পাশে টাকাটা লিখবো 9000 আর বিপরীত নাম লিখবো আসবাবপত্র হিসাব। নভেম্বর 12 রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। সো আমরা কি করলাম? বিক্রয় করলাম, বিক্রয় বাবদ আমরা হচ্ছে চেক পেলাম। তাই চেক পেলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে ব্যাংক হিসাব রয়েছে সেই ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাবে। তাই ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, আর অন্যদিকে রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তার মানে হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, আর আয় যদি বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা কি করব? ক্রেডিট করব। তাই ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু 2 ঘরা নগদান বই, এখানে নামই হচ্ছে নগদান বই, আর 2 ঘরা নগদান বইতে আমরা নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোই শুধুমাত্র লিপিবদ্ধ করব। সো আমার এখানে ব্যাংক সংক্রান্ত লেনদেনটা হচ্ছে যে চেক পেয়েছিলাম, সো ব্যাংক হয়েছিল ডেবিট। তাই আমরা ডেবিট পাশে ব্যাংক টাকার কলামে লিখবো 7000 টাকা, আর অপোজিট হিসাবটা লিখবো হচ্ছে বিক্রয় হিসাব। দেখেছো বন্ধুরা কত সহজ 2 ঘরা নগদান বই প্রস্তুত করা। নভেম্বর 15 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2000 টাকা। সো ব্যক্তিগত প্রয়োজনে মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে সেটা হবে উত্তোলন হিসাব। সো উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যাংকে টাকা কমে যাচ্ছে তাই ব্যাংক হচ্ছে ক্রেডিট। সো ব্যাংক যেহেতু এখানে ক্রেডিট হচ্ছে তাই 2000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখবো ব্যাংকের কলামে, আর বিপরীত হিসাবটা লিখবো হচ্ছে উত্তোলন হিসাব। নভেম্বর 20 ব্যাংক হতে উত্তোলন 5000 টাকা। সো যদি শুধু বলা থাকে যে ব্যাংক হতে উত্তোলন, তখন আমরা সেটা বুঝবো যে ব্যবসায়ের প্রয়োজনে। সো আমি আবার রিপিট করছি, যদি বলা থাকে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তখন আমরা বুঝবো এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে। আর মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ বা যে কোনো সম্পত্তি উত্তোলন করুক না কেন, সেটা আমরা উত্তোলন হিসাব নামে লিপিবদ্ধ করব। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান যদি ব্যাংক হতে উত্তোলন করে তাহলে কিন্তু সেটা আর উত্তোলন হিসাব হবে না, তাহলে সেটা হবে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ বন্ধুরা, নভেম্বর 20 নাম্বারের এন্ট্রিটা হচ্ছে একটা কন্ট্রা এন্ট্রি। সো আমরা এই কন্ট্রা এন্ট্রি লিপিবদ্ধ করার সময় আমরা প্রত্যেকটা হিসাবের পাশে আমরা ক লিখে দিব, অথবা সি লিখলেও সেটা বোঝাবে যে এটা হচ্ছে একটা কন্ট্রা এন্ট্রি। তো ব্যাংক হতে উত্তোলন, এটার জাবেদা কি হবে? ব্যাংক হতে উত্তোলন করলে নগদ টাকা হচ্ছে বৃদ্ধি পায়, তাই নগদান হিসাব হচ্ছে ডেবিট, আর ব্যাংক থেকে যেহেতু আমরা উত্তোলন করছি ব্যাংকে টাকা কমে যাচ্ছে তাই ব্যাংক হচ্ছে এখানে ক্রেডিট। সো নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখন 2 ঘরা নগদান বইতে এই কন্ট্রা এন্ট্রিটা আমরা কিভাবে লিখবো? আমরা প্রথমে ডেবিট সাইডে নগদ টাকার কলামে আমরা হচ্ছে লিখবো 5000 টাকা। ওকে বন্ধুরা, সো নগদ টাকার কলামে লিখলাম 5000 টাকা, কিন্তু বিপরীত নাম দিব হচ্ছে ব্যাংক হিসাব। আবার একইভাবে আমরা ক্রেডিট পাশে যাব, ক্রেডিট পাশে গিয়ে আমরা ব্যাংকের টাকার কলামে লিখবো 5000 টাকা, কিন্তু বিপরীত হিসাবটা লিখবো হচ্ছে নগদান হিসাব। নভেম্বর 23 মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3000 টাকা। সো মেহজাবিনের নিকট হতে নগদ পেয়েছি, তার মানে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট আর মেহজাবিন হচ্ছে ক্রেডিট, কারণ মেহজাবিন আমার দেনাদার। সো দেনাদার যখন আমাকে টাকা পরিশোধ করে দিবে বা দেনাদার থেকে আমি যখন টাকা আদায় করব তখন কি হবে? দেনাদার হ্রাস পাবে, তাই দেনাদার হিসাব ক্রেডিট আর নগদান হিসাব হচ্ছে ডেবিট। সো আমরা ডেবিট পাশে 3000 টাকা লিখবো আর বিপরীত নাম লিখবো মেহজাবিন হিসাব। নভেম্বর 25 আনোয়ারকে নগদে পরিশোধ 3000 টাকা। আনোয়ারকে নগদে পরিশোধ করা হয়েছে, আমরা কি করি? পাওনাদারকে পরিশোধ করি। সো আনোয়ার হচ্ছে আমার পাওনাদার। পাওনাদারকে যখন আমরা টাকাটা পরিশোধ করি তখন ব্যবসা প্রতিষ্ঠানের যে দায় ছিল সেই দায়টা কমে যায়।
তাই দায় যখন কমে যাবে তখন আমরা সেটাকে ডেবিট করব, আর নগদে যেহেতু পরিশোধ করে দিয়েছি নগদ অর্থ কমে যাচ্ছে, তাই সম্পদ কমে গেলে আমরা সেটাকে ক্রেডিট করব। সো আমি আবার রিপিট করছি, এখানে আনোয়ারকে পরিশোধের ফলে আমার পাওনাদার হিসাব হ্রাস পেয়েছে, তাই আমি পাওনাদার হিসাবকে ডেবিট করব। আর নগদ পরিশোধ করেছি তাই নগদান হিসাব হচ্ছে ক্রেডিট 3000 টাকা। আমরা এটা ক্রেডিট পাশে নগদের কলামে লিখবো 3000 টাকা। আর বিপরীত নাম লিখবো হচ্ছে সংশ্লিষ্ট হিসাব, মানে আনোয়ার হিসাব অথবা পাওনাদার হিসাব। নভেম্বর 28 ব্যাংক সুদ মঞ্জুর করলো 3000 টাকা। তো ব্যাংক যখন সুদ মঞ্জুর করে সেটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে আয়, তাই এখানে আয় হয়েছে 300 টাকা। তো ব্যাংকে 300 টাকা বৃদ্ধি পেয়েছে, তাই আমরা কি করব, ডেবিট পাশে লিখবো 300 টাকা, বিপরীত নাম লিখবো ব্যাংক সুদ হিসাব। তো আমি আবার রিপিট করছি, ব্যাংক যখন সুদ মঞ্জুর করবে তখন আমার ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাবে, তাই আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব। আর অপর দিকে সুদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য রেভিনিউ অথবা আয়, সো আয় হলে আমরা সেটাকে ক্রেডিট করব। তো এখন কথা হচ্ছে 2 ঘর নগদান বইতে আমরা কি করব, শুধুমাত্র নগদ এবং ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো ছিল সেগুলো লিপিবদ্ধ করব। তাই 300 টাকা আমরা কোন পাশে লিখবো, ডেবিট পাশে লিখবো নাকি ক্রেডিট পাশে লিখবো? আমরা ব্যাংক যেহেতু ডেবিট তাই ডেবিট পাশে লিখবো 300 টাকা, আর বিপরীত নাম লিখবো ব্যাংক সুদ হিসাব। নভেম্বর 30 এটাই হচ্ছে শেষ লেনদেন, ব্যাংক চার্জ ধার্য করলো 200 টাকা। তো ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংকে টাকা হচ্ছে কমে যায়, তাই ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট, আর অন্যদিকে ব্যাংক চার্জ যেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, সো ব্যাংক চার্জ হিসাব হচ্ছে ডেবিট। সো ব্যাংক ক্রেডিট, এই জন্য আমরা ক্রেডিট পাশে 200 টাকা লিখবো, আর বিপরীত নাম লিখবো ব্যাংক চার্জ হিসাব। তো বন্ধুরা এখন আমরা দেখবো কিভাবে 2 ঘরা নগদান বই প্রস্তুত করতে হয়। এখানে প্রথমে আমরা হচ্ছে টাইটেল দিব চৌধুরী অ্যান্ড সন্স এর 2 ঘরা নগদান বই। এটা হচ্ছে আমি কার নগদান বই প্রস্তুত করছি বা কোন প্রতিষ্ঠানে নগদান বই প্রস্তুত করছি সেই প্রতিষ্ঠানের নাম। আর আমি যেহেতু 2 ঘরা নগদান বই প্রস্তুত করছি তাই আমি কি লিখবো, 2 ঘরা নগদান বই। এখন দেখো 2 ঘরা নগদান বইয়ে টোটাল হচ্ছে 12টি কলাম আছে। 6টি কলাম হচ্ছে ডেবিট সাইডের জন্য আর বাকি 6টি কলাম হচ্ছে ক্রেডিট সাইডের জন্য। সো ডেবিট কলামগুলো হচ্ছে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা আর হচ্ছে ব্যাংক টাকা। এখানে দেখো নগদ টাকা আর ব্যাংক টাকা 2টা কলাম কিন্তু আলাদা আলাদা ভাবে আছে। সো নগদ প্রাপ্তি হলে অথবা ব্যাংকে টাকা জমা হলে বা ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে আমরা সেটা ডেবিট পাশে লিখবো। আর অন্যদিকে দেখো তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা আর ব্যাংক টাকা। এখানে নগদ টাকার ঘরে আমরা লিখবো যদি নগদে পরিশোধ করা হয় বা নগদ টাকা প্রদান করা হয় তখন আমরা কি করব, ক্রেডিট পাশে এই নগদ টাকার কলামে সেই টাকাটা লিপিবদ্ধ করব। আর ব্যাংক টাকার কলামে আমরা কি লিখবো, যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয় অথবা ব্যাংকের টাকা কমে যায়, সো ওই সব লেনদেনগুলো যার মাধ্যমে ব্যাংকে টাকা কমে যাচ্ছে সেই লেনদেনগুলো আমরা ব্যাংক টাকার কলামে হচ্ছে লিপিবদ্ধ করব। আর বিপরীত হিসাবটা আমরা এখানে প্রদান অথবা বিবরণ যেটা আছে সেই কলামে লিপিবদ্ধ করব। তো দেখো বন্ধুরা, প্রথমে 2017 সালের নভেম্বরের 1 তারিখে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি হচ্ছে নগদ উদ্বৃত্ত মানে প্রারম্ভিক উদ্বৃত্ত, যেটা নভেম্বরের 1 তারিখ বা হিসাবের একদম শুরুতেই আমরা হচ্ছে লিখবো ব্যালেন্স বিডি। সো নগদ টাকা ছিল 5000 আর ব্যাংকের টাকার পরিমাণ ছিল 3000 টাকা, মানে ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত হচ্ছে 3000 টাকা। এখন যদি বলা হতো ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, তখন কিন্তু আমরা এই ক্রেডিট পাশে গিয়ে ব্যাংক টাকার কলামে আমরা লিখতাম ব্যালেন্স বিডি, লিখে ব্যাংক টাকার কলামে লিখতাম 3000 টাকা। কিন্তু যেহেতু ডেবিট উদ্বৃত্ত বলাই আছে তার মানে হচ্ছে ব্যাংক জমার কথা বলা আছে, ব্যাংক জমাতিরিক্তের কথা বলা নেই। তো এরপর দেখো ব্যাংক সংক্রান্ত কি কি লেনদেন আছে। এখানে দেনাদার হিসাব 6000 টাকা, এটা হচ্ছে ব্যাংক সংক্রান্ত লেনদেন। সো দেনাদার হিসাব 6000 টাকা, এখানে হচ্ছে দেনাদার থেকে ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি অথবা দেনাদার হতে যদি চেক প্রাপ্তি ঘটে তখন ব্যাংকে কিন্তু টাকা বৃদ্ধি পায়, তাই এই 6000 টাকা আমরা ডেবিট পাশে লিখছি আর বিপরীত নাম লিখছি হচ্ছে দেনাদার হিসাব। আবার দেখো 7000 টাকা, এটা হচ্ছে বিক্রয় হিসাব। আমরা বিক্রয়ের ফলে যদি আমরা চেক পাই, আমরা নগদে টাকাটা রিসিভ না করি তখন ব্যাংকে টাকাটা বৃদ্ধি পায়, তাই এই 7000 টাকা আমরা ব্যাংক টাকার কলামে লিপিবদ্ধ করছি। এরপর দেখো 300 টাকা, এটা হচ্ছে ব্যাংক সুদ হিসাব। ব্যাংক যখন সুদ মঞ্জুর করে তখন ব্যাংকে টাকা বৃদ্ধি পায়,
তাই আমরা 300 টাকা কি করলাম, এখানে ব্যাংক টাকার কলামে লিখলাম, কারণ ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে, আর বিপরীত নাম লিখছি ব্যাংক সুদ হিসাব। সো এগুলো ছিল মূলত ব্যাংক সংক্রান্ত লেনদেন, যার মাধ্যমে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে। এবার নগদ সংক্রান্ত লেনদেনগুলো হচ্ছে কি, আসবাবপত্র হিসাব 9000 টাকা। সো এখানে তোমার বুঝতে হবে যে নগদে আসবাবপত্র বিক্রয় করেছে। সো আসবাবপত্র বিক্রয় করলে আমার কি হবে, 9000 টাকা নগদ বৃদ্ধি পাবে, আর বিপরীত নাম আমি লিখবো আসবাবপত্র হিসাব। 5000 টাকা এখানে দেখো ব্যাংক হিসাব লিখে ক লেখা, তার মানে এটা ছিল একটা কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হচ্ছে যেই লেনদেনের ফলে ব্যাংক হিসাব, নগদান হিসাব দুইটা হিসাবই প্রভাবিত হয়, সেটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি অথবা কন্ট্রা দাখিলা। সো কোনো লেনদেন যদি কন্ট্রা এন্ট্রি হয়, তখন আমরা সেই লেনদেনের হিসাবের পাশে আমরা ক লিখে দিব অথবা সি লিখে দিব। সো দেখো বন্ধুরা, এখানে নভেম্বরের 20 তারিখে আমরা ব্যাংক হিসাব লিখে আমরা নগদ টাকার কলামে 5000 টাকা লিপিবদ্ধ করেছি। আবার এই যে ক্রেডিট পাশে আসো, নভেম্বরের 20 তারিখ আমরা নগদান হিসাব লিখে, এখানে যেহেতু কন্ট্রা এন্ট্রি ছিল সো ক লিখবো, আর ব্যাংক টাকার কলামে লিখেছি 5000 টাকা। তার মানে হচ্ছে আমার ব্যাংকে টাকাটা কমে গিয়েছিল, তাই আমরা ক্রেডিট পাশে ব্যাংক কলামে 5000 টাকা লিখেছি। আর এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছিল, তাই আমরা ডেবিট পাশে নগদ টাকার কলামে 5000 টাকা লিখেছি, আর বিপরীত নাম লিখেছিলাম ব্যাংক হিসাব, আর এখানে ক্রেডিট পাশে বিপরীত নাম লিখেছিলাম নগদান হিসাব। তো এভাবে দুই ঘরা নগদান বইতে কন্ট্রা এন্ট্রি গুলো লিপিবদ্ধ করতে হয়। আর এদিকে স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে, কন্ট্রা এন্ট্রি গুলো লিপিবদ্ধকরণের ক্ষেত্রে তারা নগদান হিসাব আর ব্যাংক হিসাব লিখতে প্রায় হচ্ছে ভুল করে। নভেম্বরের 30 মেহজাবিন হিসাব 3000 টাকা। এখানে আমার কি হলো, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর মেহজাবিন হচ্ছে আমার ব্যবসায়ের দেনাদার। সো দেনাদার নগদে টাকা, তো দেনাদার হতে নগদ টাকা প্রাপ্তি ঘটেছে, তাই 3000 টাকা আমি নগদে লিখেছি ডেবিট পাশে, কারণ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আর মেহজাবিন যেহেতু আমার দেনাদার, সো দেনাদার হ্রাস পেয়েছে, আমরা বিপরীত নাম এখানে লিখেছি মেহজাবিন হিসাব। এরপর দেখো ক্রেডিট পাশে আসি। ক্রেডিট পাশে কোন লেনদেনগুলো আছে, ব্যাংকের কলামে 2000 টাকা আছে, এটা হচ্ছে ক্রয় হিসাব। আমরা যখন ক্রয় করে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করি বা চেকের মাধ্যমে পরিশোধ করি, তখন ব্যাংক থেকে টাকা কমে যায়, তাই এই 2000 টাকা আমরা ক্রেডিট পাশে ব্যাংকের কলামে লিখলাম, আর বিপরীত নাম লিখবো হচ্ছে ক্রয় হিসাব। অফিস সরঞ্জাম হচ্ছে 5000 টাকা, এটা নগদ টাকার কলামে আছে, কারণ আমরা অফিস সরঞ্জাম ক্রয় করেছি নগদ টাকার বিনিময়। সো বিপরীত নাম লিখেছি অফিস সরঞ্জাম, আর এখানে নগদ টাকার ঘরে আমরা কি লিখলাম, 5000 টাকা লিখলাম। সো প্রত্যেকটা লেনদেনই দেখো বন্ধুরা, এখানে যদি নগদ টাকা বৃদ্ধি পায় তখন আমরা ডেবিট পাশে লিখছি, ব্যাংক জমা হলে অথবা ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ডেবিট পাশে, কিন্তু যদি নগদ টাকা প্রদান করি বা হ্রাস পায় অথবা ব্যাংকে টাকা হ্রাস পায়, তখন আমরা কি করি, সেটাকে ক্রেডিট পাশে লিখি। এখন একদম শেষে দেখো নভেম্বরের 30 তারিখ ব্যালেন্স সিডি লিখলাম। ব্যালেন্স সিডি কিভাবে লিখতে হয়, আমরা এই যে নগদ টাকা এবং ব্যাংক টাকা দুইটা যোগ করব। ওকে, সো ডেবিট পাশে নগদ টাকাগুলো যোগ করলাম, 22000 টাকা হলো, এবং ক্রেডিট পাশে নগদ টাকাগুলো যোগ করলাম, এখানে 14000 টাকা আমার কম হলো। সো 14000 টাকা যত টাকা আমার কম হলো, দেখো 5000 আর 3000 8000 টাকা। সো এই 8000 টাকা আমরা 22000 থেকে মাইনাস করবো, 22000 মাইনাস হচ্ছে 8000 টাকা। সো আমার কত টাকা থাকবে, 14000 টাকা। এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। এখন মনে রাখবে, সবসময় নগদ টাকার উদ্বৃত্ত হচ্ছে ডেবিট হবে, কারণ আমার হাতে নগদ যত আছে তার থেকে বেশি আমি খরচ করতে পারবো না, তাই সবসময় নগদ টাকার উদ্বৃত্ত হচ্ছে ডেবিট হবে। মানে ডেবিট পাশে এই যে 22000 টাকা আছে, এটাই সবসময় বেশি হবে, আর ক্রেডিট পাশে নগদ টাকার কলামে কম আসবে অথবা অনেক সময় সমানও হতে পারে। আবার ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রুলস নেই, ব্যাংকে জমাও হতে পারে, মানে ব্যাংক জমাও হতে পারে, ডেবিট উদ্বৃত্ত হতে পারে, অথবা ব্যাংক জমাতিরিক্ত হতে পারে। সো ডেবিট উদ্বৃত্ত হলে আমরা ধরে নিব যে ব্যাংক জমা আছে, আর ক্রেডিট উদ্বৃত্ত হলে আমরা ধরে নিব ব্যাংক জমাতিরিক্ত, মানে ব্যাংকে যত টাকা জমা আছে তার থেকে বেশি আমি ব্যাংক থেকে উত্তোলন করেছি। সো এখানে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ব্যালেন্স সিডি 7100 টাকা আমরা লিখলাম, কারণ ব্যাংকে জমার পরিমাণ হচ্ছে এখানে বেশি আছে 16300 টাকা, আর এখানে হচ্ছে 7100 টাকা কম আছে। সো আমি ব্যালেন্স সিডি লিখে 7100 টাকা লিখলাম। সো ব্যালেন্সিং মূলত এভাবেই করতে হয় যে দুইটা পাশ আমরা মিলাবো। এখানে 22000 ডেবিট পাশে ছিল, সো আমরা ক্রেডিট পাশেও 22000 টাকা মিলাবো,
আর ডেবিট পাশে ব্যাংক টাকা ছিল হচ্ছে 16,300, সো আমরা ক্রেডিট পাশেও লিখবো 16,300। আর যেই অবশিষ্ট টাকা আছে সেটা আমরা ব্যালেন্স সিডি নামে মাসের শেষ তারিখ অথবা বছরের শেষ তারিখে আমরা লিপিবদ্ধ করব। তো পরবর্তী মাসের শুরুতে ডিসেম্বরের 1 তারিখে আমরা এই ব্যালেন্স সিডি যত টাকা ছিল তত টাকাই আমরা ব্যালেন্স বিডি লিখে এই যে 14,000 টাকা আর 7,100 টাকা আমরা লিপিবদ্ধ করব। এভাবে 2 ঘরে নগদান বই প্রস্তুত করতে হয়। বন্ধুরা, এখন আমরা হচ্ছে একটা কাজ করব। সেই কাজ আমি তোমাদের কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিব, যে কোনটা ডেবিট সাইডে বসাবে, কোন লেনদেনগুলো হচ্ছে ক্রেডিট পাশে বসাবে। তোমরা এই লেনদেনগুলো থেকে 2 ঘরে নগদান বই প্রস্তুত করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে তোমাদের নগদ ব্যালেন্স কত এসেছে এবং ব্যাংক ব্যালেন্স কত টাকা এসেছে। সো শুরু করা যাক। নার্গিস এন্ড ব্রাদার্স একটি খুচরা পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেন সমূহ 2017 সালের নভেম্বর মাসে সংঘটিত হয়। সো নভেম্বরের 1 তারিখে ছিল হাতে নগদ ও ব্যাংক জমা যথাক্রমে 7,000 টাকা আর হচ্ছে 5,000 টাকা। এই দুইটা লেনদেনই আমরা ডেবিট পাশে লিখবো। হাতে নগদ হচ্ছে ব্যালেন্স বিডি, এটা হচ্ছে আমরা নগদ টাকার কলামে লিখবো 7,000 টাকা। আর ব্যাংক জমা মানে এটাও হচ্ছে ব্যালেন্স বিডি, আমরা 5,000 টাকা হচ্ছে লিখবো ব্যাংকের কলামে ডেবিট পাশে। নভেম্বর 2 পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 4,000 টাকা। সো ক্রয়ের ফলে আমার প্রতিষ্ঠানে ব্যয় সংঘটিত হয় আর আমরা কি করলাম, চেক প্রদান করলাম, তার মানে ব্যাংক থেকে টাকা হচ্ছে কমে গেল। তাই ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করব আর ক্রয় হিসাবকে ডেবিট করব। এখন কথা হচ্ছে 2 ঘরে নগদান বইতে লেনদেনটা কিভাবে আমরা লিপিবদ্ধ করব। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, তাই আমরা ক্রেডিট পাশে গিয়ে 4,000 টাকা লিখবো আর বিপরীত নাম লিখবো হচ্ছে ক্রয় হিসাব। নভেম্বর 4 চেক মারফত পণ্য বিক্রয় 6,000 টাকা। সো বিক্রয়ের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে আয় হয় আর চেক মারফত যেহেতু বিক্রয় করেছি তার মানে আমার ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট। আমরা ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখবো 6,000 টাকা আর বিপরীত নামটা লিখবো হচ্ছে বিক্রয় হিসাব। এর পরের লেনদেনটা হচ্ছে নভেম্বর 7 ব্যাংক হতে উত্তোলন 3,000 টাকা। আমি আগেও বলেছি যে ব্যাংক হতে উত্তোলন মানে হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। সুতরাং ব্যবসায়ের প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় সেটা হচ্ছে একটা কন্ট্রা এন্ট্রি, কেননা আমার নগদান হিসাব হচ্ছে ডেবিট হবে আর ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট হবে। সো কন্ট্রা এন্ট্রি হলে আমরা কি করব, কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে যেই লেনদেনের ফলে আমার নগদ এবং ব্যাংক দুইটা হিসাব একসঙ্গে প্রভাবিত হবে সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। সো আমরা নগদ যেহেতু ডেবিট, এখানে হচ্ছে নগদ টাকা উত্তোলন করেছি তার মানে নগদ হচ্ছে ডেবিট, আমরা ডেবিট পাশে নগদের কলামে লিখবো 3,000 টাকা আর বিপরীত নাম লিখবো ব্যাংক হিসাব। আর ব্যাংক হিসাব যেহেতু এখানে ক্রেডিট, আমরা ক্রেডিট পাশে ব্যাংকের কলামে লিখবো 3,000 টাকা আর বিপরীত নাম দিব হচ্ছে নগদান হিসাব। নভেম্বর 10 প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় 2,000 টাকা। তো প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় করলাম, তার মানে আমার ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট। আর প্রাপ্য বিল যেহেতু কমে যাচ্ছে, কারণ প্রাপ্য বিলের অর্থ আমরা আদায় করে ফেলেছি, তাই প্রাপ্য বিল হিসাব হচ্ছে এখানে ক্রেডিট। সো আমরা ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখবো 2,000 টাকা আর বিপরীত নাম হচ্ছে লিখবো প্রাপ্য বিল হিসাব। নভেম্বর 13 সাইদের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি। চেক প্রাপ্তি মানে হচ্ছে কি, আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে, সো ব্যাংক হিসাব ডেবিট আর সাইদ হচ্ছে আমার দেনাদার, সো দেনাদার সাইদ হিসাব হচ্ছে ক্রেডিট। নভেম্বর 20 আসবাবপত্র ক্রয় বাবদ নগদ 3,000 টাকা এবং 2,000 টাকা চেক প্রদান। এই লেনদেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আসবাবপত্র ক্রয় করলাম, আমি নগদে প্রদান করলাম হচ্ছে 3,000 আর চেকের মাধ্যমে পরিশোধ করলাম হচ্ছে 2,000 টাকা। সো আমার ব্যাংক থেকে 2,000 টাকা কমে যাচ্ছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আর অন্যদিকে নগদও কিন্তু কমে যাচ্ছে, তাই নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। আর আসবাবপত্র ক্রয় আমার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, তাই আসবাবপত্র হিসাব হচ্ছে ডেবিট। এখন আমরা কি করব, আমরা চেক প্রদান তার মানে ব্যাংকের কলামে লিখবো 2,000 টাকা, কোন পাশে, ক্রেডিট পাশে। আবার ক্রেডিট পাশে নগদের কলামে আমরা লিখবো 3,000 টাকা, ওকে। আর বিপরীত নাম লিখবো আসবাবপত্র হিসাব। নভেম্বর 26 মালিক কর্তৃক উত্তোলন 1,500 টাকা। সো মালিক কর্তৃক উত্তোলন তার মানে হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, তাই এটা হবে উত্তোলন হিসাব ডেবিট। আর নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমে যাচ্ছে, তাই আমরা নগদকে কি করব, এখানে
ক্রেডিট করব। সো নগদকে যেহেতু ক্রেডিট করছি, তাই ক্রেডিট পাশে নগদের কলামে হচ্ছে 1500 টাকা লিখবো, আর বিপরীত নাম হচ্ছে উত্তোলন হিসাব। শেষ এন্ট্রিটা হচ্ছে নভেম্বর 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো, সেখানে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কারণ সুদ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, সো আয় হলে আমরা সেটাকে ক্রেডিট করি। যেহেতু ব্যাংক হিসাব এখানে ডেবিট, তাই আমরা কি করব, ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখবো 500 টাকা আর বিপরীত নাম লিখবো ব্যাংক সুদ হিসাব। তো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কোন এন্ট্রিটাকে তোমরা ডেবিট পাশে লিখবে, কোন এন্ট্রিটাকে তোমরা ক্রেডিট পাশে লিখবে। এখন তোমাদের কাজ হচ্ছে এর মাধ্যমে 2 ঘরে নগদান বই প্রস্তুত করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে তোমাদের নগদ উদ্ধৃত এবং ব্যাংক জমার পরিমাণ কত এসেছে। আমি আবারও তোমাদের রিমাইন্ডার দিচ্ছি, নগদ উদ্ধৃত সবসময় ডেবিট হবে, আর ব্যাংক উদ্ধৃত কিন্তু ডেবিট ক্রেডিট যে কোনোটাই হতে পারে। যদি ডেবিট হয় তাহলে তোমরা ধরে নিবে যে ব্যাংক জমা বেশি আছে, আর যদি ক্রেডিট হয় তখন তোমরা ধরে নিবে যে এটা ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে, আশা করি তোমরা সবাই 2 ঘর নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে ধারণা পেয়েছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।